প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় রেমিটেন্স ও বাংলাদেশ। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন কাজী সারোয়ার হাবিব, এনআরবি সিআইপি, রেমিটেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জাপান, এবং আরও রয়েছেন ডক্টর ওয়াসেল বিন সাদাত, অর্থনীতিবিদ, সহকারী অধ্যাপক আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং গবেষণা পরিচালক বিল্ড। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়, তার আগে শুধু জানিয়ে রাখতে চাই যে বলা হয়ে থাকে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভর করে রেমিটেন্সের উপর। যে শ্রমে ঘামে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, সেটি ঠিকমতো বাংলাদেশে পৌঁছায় না বলে একটি অভিযোগ হরহামেশাই আমরা শুনতে পাই। আমাদের এই যে রেমিটেন্স, তার উপরেই কিন্তু দাঁড়িয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেকটা। এর সাথে রয়েছে যদিও রপ্তানি আয়, তারপর রেমিটেন্সকেই মূল চালক হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু এই রেমিটেন্স বাংলাদেশে আসা নিয়ে নানান রকমের সমালোচনা রয়েছে নানান প্রতিবন্ধকতা, এবং সেই রেমিটেন্সের আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা, তাদের শ্রমে ঘামে যে রেমিটেন্স বাংলাদেশে আসে, আবার সেই রেমিটেন্সের একটি বড় অংশ আমরা দেখেছি বিগত সরকারের সময় নানানভাবে ক্যাপিটাল ফ্লাই হয়ে বাইরে চলে গেছে, এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে সেটি চলে যাওয়ায় দেশের বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে আর্থিক প্রতিষ্ঠান সহ নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সব ক্ষেত্রেই। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। শুরুতেই যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ওয়াসেল বিন সাদাত, আপনার কাছে। আমাদের রেমিটেন্স, আমরা যে কথা বলছিলাম যে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে, বিশেষ করে জুলাই বিপ্লবের মানে একেবারে আগ মুহূর্তে আমরা দেখেছি যে রেমিটেন্স কোথায় এসে নেমেছে, এবং আওয়ামী লীগ সরকারের এই মেয়াদেই সম্ভবত দেখা গেছে যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের রিজার্ভ এসে দাঁড়িয়েছিল, এবং সেটির একটু উল্লম্ফন আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর। যে রিজার্ভ $15 বিলিয়ন ছিল, সেটি $30 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এখানেই কি আমাদের আত্মতৃপ্তির ঢেকুর গেলবার কোনো সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে অনেকগুলা সম্পর্কিত বিষয়কে একসাথে বলেছেন। প্রথমত যেটা হচ্ছে যে আসলে এক্সচেঞ্জ রেটের এটা আসলে একটা লম্বা সময় ধরে এই সমস্যাটা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংক মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। আর রেমিটেন্সের যে পতনের ধারাটা, সেটা যদি আপনি দেখেন, এটা একটা বড় ধাক্কাটা যখন আসে সেটা হচ্ছে যে যখন জুলাই বিপ্লবটা শুরু হলো, এবং যখন আপনার এখানে আওয়ামী লীগ সরকারের যখন আপনার রাজপথে শোষণ করা শুরু করলো, তখন কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনেরা তখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন, এবং অনলাইনে কিন্তু এরকম অনেক ডাক তখন এসেছিল যে রেমিটেন্স শাটডাউন, রাইট। এবং তারই ইম্প্যাক্টে কিন্তু যেটা আপনি বললেন যে একটা সর্বনিম্ন পর্যায়ের দিকে চলে গেল। তারপরে সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলেন, এবং প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী যখন আসলে কিন্তু রেমিটেন্সের উপরে বিশালভাবে নির্ভরশীল হয়ে গিয়েছিলেন, কারণ ওদিক দিয়ে রিজার্ভের প্রেশারের কথা আপনি বলেছেন, প্লাস IMF এর থেকে একটা প্রেশার ছিল। আর যেহেতু ধরেন আমাদের দেশে FDI বা অন্য কোনো সোর্স থেকে আপনার ইনভেস্টমেন্টের জায়গাটাও আসছে না, এক্সপোর্ট সেক্টর ওয়াজ সাফারিং অ্যাজ ওয়েল। এবং তাহলে বাকি থাকলেও কোথায়? এই একমাত্র রেমিটেন্স। এবং রেমিটেন্সই কিন্তু আপনার আমাদের এই অর্থনীতিকে একটা পর্যায় পর্যন্ত ভাসিয়ে রেখেছে বলে আমি বলবো। এবং সেটা আমাদের প্রবাসী ভাই বোনদের এক বিশাল অবদান। এবং আমরা দেখেছি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার যখনই কোথাও গিয়েছেন, তারা চেষ্টা করেছেন যাতে প্রবাসী শ্রমিকের সংখ্যা বাড়ানো যায়।
তো দুটা আসলে দুই জিনিস, বাট খুবই ক্লোজলি রিলেটেড। একটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেটের যে ম্যানেজমেন্টটা, এইটা বর্তমানে আপনার বাংলাদেশ ব্যাংক যে পলিসির মাধ্যমে তারা এটাকে এই মোমেন্টে ম্যানেজ করছে, সেটা যথেষ্ট পরিমাণে ঠিক, এবং মার্কেটে একটা ব্যালেন্স এখন চলে আসছে। সেই মার্কেট কারেকশনের যেটা দরকার ছিল সেটা অনেকখানি হয়েছে। ব্যাংকিং সিস্টেমের ভিতরে একটি স্টেবিলিটি এসেছে, যদিও কিছু দেয়ার আর সাম প্রবলেম ব্যাংকস, এবং আমাদের এনপিএল এর যে ঊর্ধ্বমুখী হার সেটাও একটা সমস্যার জায়গায় রয়ে গেছে। কিন্তু আপনার এই আরেকটা যেটা প্রবলেম এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে আপনার মানি লন্ডারিং, যেটা আপনি বলেছেন, এবং অবৈধ বা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো। এইটা একটা আপনার আমাদের জন্য বড় লিকেজ। কারণ তবে গভর্নমেন্ট সে জায়গা থেকে কিন্তু একটা পলিসি, যে আপনার প্রণোদনার যে একটা ব্যাপার ছিল, এবং এই পলিসিগুলো যে কাজ করে আমরা কিন্তু দেখেছি, এই পলিসির কারণে কিন্তু রেমিটেন্স ফর্মাল চ্যানেলে আসা কিন্তু বেশ বেড়েছে। তো দুটা মুখ আসলে আমাদের পলিসি একসাথে দেখতে হবে, আমরা যেটাকে অনেকটা বলি যে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। সো আপনার এদিকে প্রণোদনার জায়গাটাও যেমন থাকতে হবে, আবার আপনার মানে আপনার যে শাস্তি, সেই শাস্তির ব্যবস্থাটাও এখানে করতে হবে, এবং প্রবাসী ভাই বোনদের মাঝখানেও আপনার এই প্রচারণা এবং তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর ঝুঁকিগুলো কি, এবং তার দেশের জন্য, অর্থনীতির জন্য কত ক্ষতিকারক কিভাবে, এবং তাদের আসলে অর্থনীতিতে কন্ট্রিবিউট করার জন্য যে বৈধ পথে যে টাকা পাঠানো উচিত, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে হয় আরও বেশি পলিসি লেভেল থেকে আমাদের প্রবাসীদেরকে জানানো উচিত। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। জনাব কাজী সারওয়ার হাবিব, আমি আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন ধরে এই রেমিটেন্স নিয়ে কাজ করছেন, ক্যাপিটাল ফ্লাইয়ের বিরুদ্ধে কাজ করছেন, মানি লন্ডারিং নিয়ে কাজ করছেন, নিজে রেমিটেন্স আর্নার হিসেবে এ যাবৎকাল পর্যন্ত 13 বার সিআইপি মর্যাদা এবং রেমিটেন্স আর্নার এবং ইনভেস্টার হিসেবে ফরেন ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন, তাতে আপনি সিআইপি মর্যাদা পেয়েছেন। আমি যে প্রশ্নটি ওনার কাছে বলছিলাম, আমরা এখন 30 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছি, যেটা গতকাল পর্যন্ত যদি হিসেব বলি 31 বিলিয়ন ডলারের উপরে আমাদের এখন রিজার্ভ, এবং রেমিটেন্সের যে প্রবাহ এখন পর্যন্ত এসে দাঁড়িয়েছে, জুলাই যোদ্ধারা রেমিটেন্স শাটডাউন তুলে নেওয়ার পর এখন যে অবস্থায় আছে, এটি কি এনাফ আপনি মনে করেন? এটিই যথেষ্ট? এর বাইরেও কি আরও কাজ করবার সুযোগ আছে রেমিটেন্স প্রবাহ বাড়াতে? কি মনে করেন আপনি? জি, ধন্যবাদ আজকে আমাকে আলোচনাতে সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই আমরা মনে করি, আমরা যারা আজকে দেশের বাইরে আছি, পৃথিবীকে সবচেয়ে দেখতে সুন্দর লাগে পৃথিবীর বাইরে থেকে। তো আজকে আমাদের যে রেমিটেন্স প্রবাহ, আমরা যে রেমিটেন্সটা দেখছি, আপনি যদি শুধু আজকে না, আজকে যদি 30 বিলিয়ন হয়, আপনি যদি গত 5 থেকে 7 বছরের একটা অ্যাভারেজ করেন, দেখবেন যে 20-22-এর বেশি আমরা যেতে পারছি না। তো আমাদের সবচেয়ে বড় যেটা হয়েছে, আমি মনে করি প্রত্যেকটা মানুষই যে যার অবস্থান থেকে অল দ্য বেস্ট ট্রাই করেছে। আমি কাউকে দোষ দিচ্ছি না পার্সোনালি, যেটা হয়নি কিংবা হয়নি, বাট কি হতে পারতো যদি আমরা একটা কম্প্যারিজন করি, যে আমরা বাংলাদেশ অ্যাজ এ রেমিটেন্স আর্নার, আমাদের যে পরিমাণ ম্যান পাওয়ার বাইরে থাকে, অফিসিয়ালি আমরা হয়তো বলি 1 কোটির মতো, বাট আনঅফিসিয়ালি এটা প্রায় 1.5 থেকে 2 কোটির মতো। আমাদের টোটাল পপুলেশনের কত পার্সেন্ট লোক আজকে বৈধ পথের দেশে টাকা পাঠায়? যদি আমি আজকে সৌদি আরবকে একটা কেস স্টাডি হিসাবে নেই, আমি আমার মেইন আলোচনা আপনাকে কিছু পয়েন্ট দিচ্ছি যে জিনিসটা আমার আলোচনাতে সাহায্য করবে। তো সৌদি আরবে আমাদের অফিসিয়ালি 25 লক্ষ, আনঅফিসিয়ালি 35 থেকে 40 লক্ষ লোক। সৌদি আরব অ্যাভারেজে আমাদেরকে বছরে 2 থেকে 3-3.5 দেয়, $7 বিলিয়ন আমাদের কাছে আসে। তো এইখানে হয়েছে কি, যে যে জিনিসটা আমি এটা টোটাল এই সৌদি আরব পপুলেশনেরই মাত্র 10% লোক বৈধ পথে দেশে টাকা পাঠায়। মানে আমাদের ম্যান পাওয়ার যেটা আমাদের জনশক্তি, বাংলাদেশি সৌদি আরবে যারা অবস্থান করে। তো আমি দেখলাম যে সৌদি আরবকে একাই আমি একটু নার্সিং করতে পারি, ওইখান থেকে 10 বিলিয়ন আমাদের পক্ষে আনা সম্ভব। সেই নার্সিংটা কিভাবে? নার্সিংটা হচ্ছে আহরণ প্রক্রিয়া, বিতরণ প্রক্রিয়া, এবং এটার যে আহরণ, বিতরণ, এবং এটার পরে টাকাটার যে ইউটিলাইজেশন। আমাদের প্রবাসীরা খুব হেল্পলেস থাকে, যে আমি দেশে টাকা পাঠাবো, আমার টাকাটা দিয়ে আমি কি করব? আমি ব্যাংকে টাকা রাখবো, আমার ব্যাংক অনেক সময় ব্যাংক থেকে টাকাটা নাই হয়ে যাবে। আমি যদি আমার ফ্যামিলিকে দেই অনেক সময়, এটা অনেক সময় ওরা হয়তো বা ঠিকমতো ব্যবহার করবেন। এটা অনেক প্রবাসীদের কান্না বলি আমরা যেটাকে। তো ওই জায়গাটা থেকে আমি মনে করি যেটা সচেতনতা, আস্থা
বিশ্বাস যদি আমরা ডেভেলপ করি, এবং আমি বারবার আমার অতীতেও যত প্রোগ্রামে গিয়েছি একটা কথাই বলেছি যে ধরেন আমাদের এই পৃথিবীর এই মহাসমুদ্রে যখন আমরা মাছ ধরতে যাই, একটা জাহাজ নিয়ে ঘুরে বেড়ালেই হয় না, আমাকে প্রপার নেটিং সিস্টেম, স্টোরেজ সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেমে যেতে হয়। এই রেমিটেন্স আহরণ প্রক্রিয়াটাই অনেকটা তাই। আপনি যেখানেই যাবেন প্রতিটা দেশে তার নিজস্ব কিছু ল আছে, তার নিজস্ব কিছু কি বলে সোশিও ইকোনমিক কালচার আছে, অ্যান্ড তাদের আহরণ অ্যান্ড বিতরণের একটা প্রক্রিয়া আছে। যদি আমরা ওই জিনিসগুলোকে টার্গেট করি, আমাদের পপুলেশন অবশ্যই সারা বিশ্বেই আছে, বাট মেইন যেটা আমাদের সেন্টার মধ্যপ্রাচ্য, যেটা সৌদি আরবের মধ্যে ধরেন সৌদি আরব, দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান, কাতার, আমি যদি এই বেল্টেই দেখি আমি মনে করি আমি 1 কোটি পপুলেশন পাবো। এরপর সাথে প্লাস মালয়েশিয়ান, সিঙ্গাপুরকে যদি আমি অ্যাড করি। তো আমার পয়েন্ট হচ্ছে এখানে যদি প্রথমত যদি আমরা আহরণ ব্যবস্থাটাকে মনে করি যে কেন আসছে না, এটা নিয়ে যদি আমরা একটু কাজ করি, আমাদের কেন দিচ্ছে না। আর আমরা বাঙালিরা যারা দেশের বাইরে থাকি, আমরা দেশকে অনেক ফিল করি, অনেক মিস করি। আমরা যদি একটাকে স্যার যেটা বললেন যে যদি আমরা আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি যে আজকে হয়তো আমি মানি লন্ডারিং মাধ্যমে কিংবা হুন্ডির মাধ্যমে আমি 3 টাকা 2 টাকা বেশি পেলাম, কিন্তু এটা যদি বৈধ পথে আসতো, এটা আমাদেরকে ইনফ্লেশনটা থামায় দিত, এবং তখন আমার যে টাকার অবমূল্যায়ন, আজকে আমি যদি $1 দিয়ে $80 টাকা দিয়ে যখন $1 পেতাম, একটা সময় ছিল যখন আমরা টাকার মানে যেমন আমি সেদিন রুপির হিস্ট্রি দেখছিলাম, স্বাধীনতা ওরা যখন স্বাধীনতা পায় $1 ইজ ইকুয়াল টু 1 রুপি ছিল। তো আমরা এটা কিন্তু অসম্ভব কিছু না, আমরা এটাকে সম্ভব করতে পারি। কিন্তু ওই যে বললাম ভিশনের, আমি মনে করি আমাদের রিজার্ভ আমরা ইজিলি $50 বিলিয়ন নিতে পারি। আমাদের এক্সিস্টিং, একটু আমি স্যারের সাথে কথা বলছিলাম এখানে, যে এক্সিস্টিং ব্যবস্থাটাকে যদি একটু মডিফাইড করি, রিমিটেন্স আহরণ, আমি বারবার জোর দিচ্ছি কথাটার উপরে, দেন আমরা যে দেশে যে আমাদের প্রবাসীরা দেশে টাকা পাঠাবে, আমরা শুধু এখন খাওয়া দাওয়ার টাকা পাঠাই, খুব অল্প কিছু মানুষ আছে বিজনেস এন্ড আদার্স পারবে, তাহলে আমাদের যে সেভিংসটা কোথায় থাকে? ওখানেই থেকে যায়। ওই সেভিংসটা আমি যখনই ওই সেভিংসটা কিন্তু আমরা ওইখানে রেখে 1-2%, 3%, 4%-এর বেশি পাচ্ছি না। কিন্তু আমি সরকারকে আমরা বারবার বলি যে প্রবাসীদের যেগুলো স্কিম থাকে, আমি ব্যাংকিং সেক্টরের ভাইরা যদি আমার কথা শুনে থাকেন, যে ব্যাংকিং সেক্টরে যদি আমরা কোনো স্কিম তৈরি করি এবং যেটা একটা প্রবাসী সরাসরি তার অ্যাকাউন্টে জমা দিতে পারবে, সে দেশে যদি একসময় এখানে 10 লাখ টাকা রাখে, 20 বছর পরে যখন সে ফিরবে এয়ারপোর্টে এসে তাকে সে মানে অসহায়ের মতো কাঁদতে হবে না, তাকে যেন সেই টাকাটা সে মনে করতে পারে আমার সেই 10 লাখ টাকা 10 বছর পরে 20-25 লাখ টাকা হয়েছে। এই যে ব্যাংকিং সেক্টরের একটা থিঙ্কিং, যে আমি একটা আবেদন করতে চাই আমাদের ব্যাংকিং সেক্টরে, যে আপনারা প্রবাসীদের জন্য কিছু স্কিম করেন, যেন সে সরাসরি এক্সচেঞ্জ হাউস বলেন, ব্যাংক বলেন, যার মাধ্যমে যেন টাকাটা দেশে পাঠাতে পারে। হয় না যে যখন আমি টাকাটা জমা রাখতে পারবো আপনার কাছে, দেন আমি আমার খাওয়ার টাকার পরেও, আমার খরচের টাকার পরেও, ইজ এনি পার্সন একদম সবচেয়ে যে আমাদের মানে কম মজুরি পায় যে ভাই, সেই ভাইও যদি দেখবেন তার 20-25% টাকা সে জমা রাখতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে ওই আহরণ, বিতরণ এবং যে ব্যবহার, এই জিনিসগুলোকে যদি আমরা একটু নোটিফিকেশন করি, এবং সরকার আমি মনে করি যথেষ্ট চেষ্টা করছে, আমাদের প্রণোদনা দিয়েছে, আমাদের ভালো রেট দিয়েছে। যেমন আমি আজকেও দেখলাম যে আমাদের ডলার এখন বেশ ভালো অবস্থা, মানে আমাদের ডলার রিজার্ভ চলে আসে। এখন আমরা যে মাঝখানে যে ডলার নাই বলতে বলতে একদম এই রেটটাকে 125-30-এ নিয়ে গেছিলাম, এখন রেট কমানোর সময় এসছে। বাট তারপরে সরকার প্রবাসীদের জন্য, আমি খুব ভালো লাগলো আমি নিউজটা পড়ে, যে অনলি প্রবাসীদের জন্য বর্তমান যারা দায়িত্বে আছেন তারা চিন্তা করলেন যে আমরা রিমিটেন্সটাকে ধরে রাখতে চাই, তার জন্য তার টাকাটাকে মানে কি বলে আরো কমানো যেত পারে। $1 ইজ ইকুয়াল টু 115-20, আমার হিসাবে এতক্ষণ 115-16 চলে আসার কথা। বাট এটা প্রবাসীদের জন্য এবং রিজার্ভটা ধরে রাখার জন্য, এবং এটা আমি মনে করি খুবই 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 ভালো একটা উদ্যোগ। মানে হঠাৎ করে কোনো কিছু বাড়ানো, হঠাৎ করে কোনো কিছু করানো, কারণ এটা মানুষ যেটা সরকারের কাছে দেখতে চায়, একটা আস্থা, একটা নির্ভরতা এবং একটা স্টেবিলিটি, আর কিছুই না। এই 3টা জিনিস যদি আমরা দেখাই, নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের এটা আরো বেড়ে যাবে, প্রবাহটা আরো বাড়বে। ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে আলোচনায়। যাব একটি বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়, রেমিটেন্স ও বাংলাদেশ। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অতিথি কাজী সারোয়ার হাবিব, এনআরবি, সিআইপি জাপান, সিআইপি রেমিটেন্স এবং ইনভেস্টমেন্ট উভয় ক্ষেত্রেই উনি বারবার এই সিআইপি মর্যাদা পেয়েছেন। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর সহকারী অধ্যাপক ডক্টর ওয়াসেল বিন সাদাত। আপনাদের দুজনকে আবার স্বাগত জানিয়ে ডক্টর ওয়াসেল, আমি আপনার কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে প্রণোদনা যেটি দেয়া হয়েছে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে, এটি নিয়ে কিন্তু একটি নেগেটিভ আলোচনাও রয়েছে। সেটিকে আপনারা কিভাবে দেখছেন? যেমন বলা হচ্ছে যে অতীতে যারা টাকা পাচার করেছে, সেটি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে হোক এবং এখান থেকে ঋণ নিয়ে হোক, যে কোনোভাবেই হোক, সেই টাকাগুলো নানানভাবে এখন বৈধ করছে দেশে রেমিটেন্স হিসেবে, এবং তারা আবার এই 2.5% যে প্রণোদনা যেটি দেওয়াচ্ছে সেই সুবিধাটাও নিচ্ছে। এটি কি কতখানি যুক্তিযুক্ত বলে মনে করেন, বা এর বাইরে আর কি করণীয় আছে? ধন্যবাদ। আসলে অভিযোগটা যেভাবে করা হচ্ছে, এর আমি কোনো অর্থনৈতিক যুক্তি খুঁজে পাই না। কারণ হচ্ছে এটা যদিও এরকম কোনো আপনার সুসংগঠিত গবেষণা করা নেই, কিন্তু টাকা পাচারের কিন্তু একটা কস্ট আছে। মানে আপনার 100 টাকা পাঠাতে কিছু টাকা কিন্তু খরচ হয়, এবং কিছু মানে সেটা কিন্তু 2.5% থেকে অনেক বেশি। সেটি তো হুন্ডিতে যায়। তো এখন আপনি মানে টাকাই যদি বানাবেন, তাহলে আপনি একবার হুন্ডি করে টাকা বেশি টাকা দিলেন, তারপরে 2.5%-এর জন্য আপনি আবার পাঠাবেন। এটা আসলে ইকোনমিক্যালি ডাজন্ট মেক এনি সেন্স, অন্তত আমার কাছে। তবে এরকম ঘটনা ঘটতে পারে। প্রথম কথা হচ্ছে যে এটা কি থাকা উচিত কিনা, প্রণোদনাটা থাকা উচিত কিনা, এটা আমি মনে করি এটা প্রয়োজন ছিল। এটা কতদিন কেন ছিল? কারণ হচ্ছে যে আমরা যদি 2% এর আগের রেজিমে, এখন 2.5%, এটা দেওয়ার পরও ভাই যেমন বলছিলেন যে সৌদি আরব থেকে সম্ভবত 10% আমরা কালেক্ট করতে পারি। সেটারও আসলে কোনো তো মানে আমরা একদম মানে যে মানে একটা অর্গানাইজড ওয়েতে ডেটা কালেক্ট করে রিসার্চ করা তাও না, কিন্তু আমাদের কিন্তু এইটা একটা খুব বড় ঘাটতি। আমাদের জ্ঞানের ঘাটতি আছে, আমাদের ইনফরমেশনের ঘাটতি আছে। এটা তাহলে আমরা গোয়িং ব্যাক টু দ্যাট, তো এখন আমার যদি ওই প্রণোদনা না থাকতো তাহলে কালেকশনটা আরো কম হতো। কারণ এই ইনফর্মাল চ্যানেলে আসতো, বা সেটাই মানে আই মিন ফর্মাল চ্যানেলে কানেকশনটা অনেক কম হতো, কারণ ওইটাই আমাদের রিজার্ভের অ্যাকাউন্টে দেখা যাবে। তো এইটা একটা কিন্তু ইস্যু, প্রণোদনাটুকু থাকা উচিত, কিন্তু একই সাথে ব্যাংকিং সেক্টরের আপনার ওভারসাইট এবং তাদের গভর্নেন্সের ইস্যুসগুলোতে, বিশেষ করে মানি লন্ডারিং, এটা যাওয়া আসা দুইটা জায়গাতেই আমাদের কিন্তু সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন আছে। আমাদের বিশেষ করে আপনার কেন্দ্রীয় ব্যাংকের এই জায়গাতে আমি বলবো যে আরও আধুনিক পদ্ধতিগুলা এবং যে তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে কিন্তু এই জায়গাতে একটু নজরদারি করার ব্যবস্থা আছে। আমি ভাইকে একটা প্রশ্ন করতে চাই, আমি আসবো। আপনি তিনটা খুব চমৎকারভাবে বলেছেন যে মানে কালেকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটিলাইজেশন। তো কালেকশন নিয়ে এটা একটা, ডিস্ট্রিবিউশনে এখানে কি আপনি কোথায় সমস্যা দেখছেন, এটা একটু যদি বলতেন। কারণ আমাদের এখন আমরা সেই আলোচনায় আসবো। আমি আপনার কাছ থেকে যেটা চাইছি যে এই যে রেমিটেন্স প্রবাহে এই যে বাড়াতে যে প্রণোদনা যেটা দেয়া হয়েছে, আপনি একজন গবেষক, সেই হিসেবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি করণীয় এই সরকারের বা আগামী সরকারের মনে করছেন? মানে যাতে একটা হচ্ছে যে এই নীতির ধারাবাহিকতাটা বজায় রাখা। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষ, সে তো প্রথমে একজন প্রবাসী শ্রমিক, সে তার কাছে প্রথমে কিন্তু চিন্তার জায়গা হয়, আমি এখন 10 দিরহাম বাংলাদেশে কোন চ্যানেলে পাঠালে আমার পরিবার সবচেয়ে বেশি টাকা পাবে। তো সেইখানে যদি গ্যাপটা অনেক বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবে এত কষ্টের টাকা সে কিন্তু আপনার ফর্মাল ইনফর্মাল ভাববে না। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, আমি যতটুকু বুঝি। কিন্তু হুন্ডিতে তো পাঠানোর কষ্ট বেশি না, সেখানে প্রণোদনাও পাচ্ছে না। তাহলে না, হুন্ডিতে আপনার বরং আপনার টাকা যখন আপনি পাঠান তখন আপনি বেশি পান। আপনি টাকা এখান থেকে যখন বাইরে পাঠান, টাকাকে অন্য কারেন্সি ডলার করে, হ্যাঁ, তখন আপনার খরচ দিতে হয় বেশি এক্সচেঞ্জ রেটের থেকে। তো তার কাছে এটা একটা ইস্যু। তো মানে তো সেই জন্য কিন্তু ওই মার্কেট আপনার ডিস্টর্শনটাকে অ্যাড্রেস করার জন্য এটা থাকা উচিত। কিন্তু
নীতির জায়গা থেকে আপনার কেন্দ্রীয় ব্যাংকের আপনার যেই নীতি মানে আপনার যে এই মানি লন্ডারিং এর যে ইস্যুসগুলা সেগুলা আপনার আরো গভীরভাবে পর্যবেক্ষণের দরকার আছে। আমাদের ট্রেড ফ্যাসিলিটেশন মানে যার মাধ্যমে আমরা আসলে মিস ইনভয়েসিং এর মাধ্যমে প্রচুর টাকা পাচার হয়ে যায়, তো সেই জায়গাতে আমাদের কাস্টমস এবং এনবিআর এর করণীয় যে জিনিসগুলো করণীয় আমরা জানি, কিন্তু তারাও জানেন মডার্নাইজেশন এক্সপোর্ট আর্নিং এর ক্ষেত্রে বলছেন, এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে হ্যাঁ একই তো, ক্যাপিটাল ফ্লাইট হয়ে যাচ্ছে, মানে আমার এখান থেকে টাকা তো চলে যাচ্ছে, মানে এই টোটাল সিস্টেমটা মানে ফরেন এক্সচেঞ্জের যে সিস্টেমটা এইটাকে আসলে নজরদারির মাধ্যমে এনে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে রাখতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কথা। আর একই সাথে আপনি যদি দেশে কারণ একটা জিনিস আপনি দেখবেন, আমরা যদি ডেটা দেখি আমাদের দেশে যারা হোয়াইট কলার জব করেন মানে যারা উচ্চশিক্ষিত তারা টাকা পাঠান কম, টাকা কিন্তু আসে হচ্ছে আমাদের মিডল ইস্টের যারা আপনার পরিশ্রম কম দক্ষ অদক্ষ তাদের কাছ থেকে টাকার পরিমাণটা বেশি আসে, ইউএসএ ইউকে থেকে কিন্তু পরিমাণে কম আসে। আচ্ছা এটা গেল একটা। এখানে আপনার অবশ্য একটা বড় একটা ইস্যু এখানে আছে, সেটা হচ্ছে যে টাকা এখানে ইনভেস্টমেন্ট ইউটিলাইজেশনের যে ইস্যুটা। তো আমার দেশের পরিস্থিতি বিজনেস ক্লাইমেট যতক্ষণ পর্যন্ত আপনি ওভারঅল ভালো করতে না পারবেন এবং একজনের সম্পদ সুরক্ষিত থাকবে এবং সে ইনভেস্টমেন্ট শেষে তার লাভ সহ টাকাটুকু আবার বাইরে নিয়ে যেতে পারবে ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে, এই জিনিসগুলোতে আপনার নীতির সুস্পষ্টতা এবং যে জায়গাগুলোতে আপনার ইমপ্লিমেন্টেশন এবং এনফোর্সমেন্ট দরকার সেগুলোতে আপনার যথাযথ ব্যবস্থা নেওয়াটা দরকার। তাহলে কিন্তু রেমিটেন্স ছাড়াও প্রবাসীদের বরং আপনার ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা তখন সেটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট করতে পারবো, সেটা আমার অর্থনীতির জন্য আরো অনেক বড় চালিকা শক্তি হবে। একই সাথে কিন্তু রিজার্ভটা বেড়ে যাবে। অফকোর্স। ধন্যবাদ জনাব ওয়াসিল বিন সাদাত আপনাকে। আমরা আবার আসবো আপনার কাছে, যেতে চাই কাজী সারোয়ার ভাই আপনার কাছে। আপনি বিরতির আগে বলছিলেন যে আসলে আমাদের এই যে প্রবাহ যেটি আছে সেটিকে আরো বাড়ানোর জন্য সুস্পষ্ট সরকারের পক্ষ থেকে কি করতে পারে? আপনি কয়েকটি পয়েন্ট বলেছেন, যে এক্সচেঞ্জ হাউসের কথা বললেন। এক্সচেঞ্জ হাউস তো আমরা জানি যে আছে এবং সেই এক্সচেঞ্জ হাউসগুলো বিভিন্ন ব্যাংকের, সেগুলো ব্যবসা সফল নয় বলে আমাদের কাছে তথ্য রয়েছে। একই সাথে সরকারের পক্ষ থেকে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক পর্যন্ত করা হয়েছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টও আছে প্রবাসীদের জন্য, বিনিয়োগের জন্য, তাদের সুরক্ষার জন্য। তারপরও কেন এই অবস্থা হচ্ছে? সেক্ষেত্রে আপনারা যারা এনআরবিসদেরকে নিয়ে কাজ করেন, নন রেসিডেন্ট বাংলাদেশিদেরকে নিয়ে যারা কাজ করেন, তারা কতখানি ভূমিকা রাখতে পারছেন বলে মনে করেন? আচ্ছা ধন্যবাদ। তো প্রথমত আমি যে আমাদের যে আহরণ প্রক্রিয়াটা বিতরণ প্রক্রিয়াটা দুইটা জিনিস নিয়ে একটু ফোকাস করতে চাচ্ছি। প্রথমত হয় কি যে যেমন ধরেন আজকে আমাদের যারা শ্রমিক ভাইরা যাচ্ছে তারা কিন্তু যে কোনো দেশেই যাক, যেমন সৌদি আরব কিংবা মালয়েশিয়া কিংবা ওমান কিংবা দুবাই, যেখানেই যাক ছড়ায় ছিটায় থাকে, মানে একসাথে তো থাকে না। যেমন সৌদি আরবে কিংবা ওমানে কিংবা একটা মরু এলাকায় তারা হয়তো 1000 লোক কাজ করছে, কিংবা কোনো একটা রাবার বাগানে মালয়েশিয়াতে 5000 লোক কাজ করছে। তো এক্সচেঞ্জ হাউসগুলো কেন লস করে? আপনি যখন একটা জায়গায় বসে থাকবেন তখন কি হয় যে মানুষ, আমার একটা ওয়ার্কার 200 কিলো, আমি তো এখান থেকে চিটাং যাব না টাকা রিমিট করতে, ইটস নট পসিবল। তো তখন আমাদের একটা ওয়ার্কিং প্ল্যান থাকা উচিত যে আমার ম্যান পাওয়ার ম্যাপিংটা কীরকম, কোথায় কোথায় আছে, কোথায় কোথায় আছে। তো যদি আমরা এমন করতে পারতাম যে যদি আমরা ধরেন আজকে এখানে 500 লোক কাজ করে, আমরা সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন কিংবা সপ্তাহে 2 বার যেদিন স্যালারিটা পাই তারপর যদি আহরণ ব্যবস্থাটা করতে পারি, তখন কি হয়, যেমন তখন আর ইজিলি ওরা জানে যে আপনি যখন একটা সরকারি ব্যাংক, একটা সরকারি প্রতিষ্ঠান কিংবা একটা ব্যাংক, ওরা ট্রাস্টেড ওয়েতে টাকাটা পাঠাতে পারে। এটা একদমই হয় না, মানে সেবাটা ওদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কারণ যদি ধরেন আমি কিছুদিন আগে সিঙ্গাপুরে একটু হাঁটছিলাম, তো আমি দেখলাম যে আমাদের একটা এক্সচেঞ্জ হাউস, আমাদের না একটা ইন্ডিয়ান একটা এক্সচেঞ্জ হাউস, সম্ভবত তামিলনাড়ুর ভিত্তিক, আমি নামটা খুব আমি মনে নাই আমার। তো দেখলাম যে একজন ওদের যে কমিউনিটি দেখলেই বোঝা যায় ওদের লুকিংসটা। তো খুব দ্রুত একটা ওয়ার্কার সেখানে ঢুকলো এবং 3 থেকে 4 মিনিট, আমি অ্যাভারেজ এখানে হাফ অ্যান আওয়ার দাঁড়ানো ছিলাম, যে অ্যাভারেজ একটা লোক 4 থেকে 5 মিনিটের মধ্যে বেরোয় চলে আসছে। তো যাচ্ছে, আমি একটু উকি দিয়ে দেখলাম কি হচ্ছে, ওর আইডিটা দিচ্ছে, ওর টাকাটা দিচ্ছে, ওর একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে, সেখানে দ্রুত টাকাটা চলে যাচ্ছে। এবং এটা আহরণ প্রক্রিয়াটা বলছে, আমি একটু পর ডিস্ট্রিবিউশনে যাব। তো তখন দেখলাম যে একই কাজ যদি এখন আপনি কোনো একটা ব্যাংকে করতে যান, তো অ্যাভারেজে তার সময় লাগতেছে 1.5 থেকে 2 ঘন্টা
and with lots of questions. Show me your ID, show me your passport, show me your tax returns. আমাদের বাঙালি ভাই যারা যাচ্ছে অফকোর্স ইংরেজিতে এতটা কথা বলার মতো, আরবিতে কথা বলার মতো রেডি না। তো আমি আবারও বলছি ওই যে আমার ওয়ার্কার কেন পাঠাতে পারছে না, এই রিজনগুলোকে আগে আইডেন্টিফাই করা উচিত যে আহরণ প্রক্রিয়াটা আমার এরকম যে ও ইজি অ্যাক্সেস পাচ্ছে না, ও ব্যাংকে যেতে ভয় পাচ্ছে, কিংবা ওর সময় নষ্ট করতে ভয় পাচ্ছে। তখন ও চিন্তা করছে ঠিক আছে, যারা আমার হুন্ডির মাধ্যমে করে, আমি আমার ওই এলাকার বাইরে একটা ফোন দিলাম, এখন তো হোয়াটসঅ্যাপে কল ফ্রি, তো ফোন দিলাম, বললো যে কত দিবে, এত দিবে, আচ্ছা ঠিক আছে এখানে দিয়ে দাও, আমি জাস্ট ইন 5 মিনিটে তার বাসায় টাকা পৌঁছে যাচ্ছে, আমার কোথাও যাওয়া লাগলো না, আমি বেডে বসে বসে দিয়ে দিলাম। প্লাস আমার এখানে ব্যাংক থেকে যেতে পাঠাতে সেখানে একটা খরচ আছে, সেই খরচটা সেটাও লাগলো না, প্লাস আমি আরো 3 টাকা বেশি পেলাম। অ্যাভারেজে হুন্ডিতে 3 টাকা বেশি দেওয়া হয়। ব্যাংক যদি আজকে আপনাকে সব মিলে প্রণোদনা টন্নোদনা সহ ধরেন আপনি 22-23 টাকা পেলেন, আপনি ওইখানে গিয়ে পাবেন হচ্ছে 125-26 টাকা পাবেন, মানে ব্যাংক থেকে যা পাবেন ওইখানে 3 টাকা বেশি দেবে। তো এখন মানে প্রথম দেখাতে আমাদের একটা ওয়ার্কার ভাই মনে করছে ও ওয়াও আমি তো 3 টাকা বেশি পাচ্ছি, বাট ইন এ লং রান এটা বিগ এফেক্ট করে কান্ট্রির ইনফ্লেশন অ্যান্ড আদার, এটা হয়তো ওদের বুঝতে অনেক সময় লাগে, বাট প্রথম দেখাতে ও তো ওর শর্ট সাইটেড জিনিসটাকে দেখে। তো তারপরেও যদি আমরা মনে করি যে এই জিনিসটাকে একদিনে চেঞ্জ করা যাবে না, গ্র্যাজুয়ালি হয়তো, বা যেমন দেখা গেল কি হুন্ডিটা কেন হয়, হুন্ডিটা হয় হচ্ছে যখন ডিমান্ডটা তৈরি হয়। ঠিক টোকিওতে আমাদের এরকম একটা ঘটনা ছিল যে টোকিওতে একবার কাকের উপদ্রব বেড়ে গেল, তো দেখা গেল যে টোকিওর মেয়ের বললো কাক কেন আসে, বললো যে ময়লা খেতে আসে। আচ্ছা ঠিক আছে, তুমি ময়লা কটায় সরাও, 7টায় সরাই, আচ্ছা ময়লা তাহলে 5টায় সরায় ফেলো, তো ময়লা 5টায় সরে গেল, কাক আর আসলো না। তো যতক্ষণ এই ডিমান্ডটা থাকবে, এই ডিমান্ডের কারণটাই হচ্ছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ওভার ইনভয়েসিং অ্যান্ড আন্ডার ইনভয়েসিং। এই জিনিসগুলোকে আমরা কখনোই টার্মিনেট করি না, কারণ ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং যতদিন থাকবে ততদিন এই ডিমান্ড থাকবে। এখন আপনি বললেন আমি ব্যাংকে ভালো রেট দিচ্ছি, এখন আপনি বললেন আমি প্রণোদনা দিচ্ছি, কালকে ওনারা এটার চেয়ে বেশি দিবে। ইটস ডাজেন্ট ম্যাটার আপনি কত টাকা দিচ্ছেন। আমরা বারবার বলছি যে আপনি কত টাকা সরকার আপনি প্রণোদনা দিলেন, তো যার হুন্ডিতে ডিমান্ড আছে, যার আজকে এখানে $1 লক্ষ কালকে পাঠাইতে হবে, সে 5 টাকা বেশি দিয়েও নেবে। আপনি কালকে 150 টাকা করেন, তখনও হুন্ডি জীবিত থাকবে, বিকজ ও অলওয়েজ রেডি টু পে ইউ মোর। আপনি কত দিবেন তার চেয়ে 3 টাকা বেশি দিব আমি। তো এইটাতে আসলে আমরা সাময়িক হয়তো শান্তি পাচ্ছি যে আমার আসছে, কারণ একটা সময় লম্বা, কারণ বিকজ এই যে আজকে রিজার্ভ বৃদ্ধিরও কিছু কারণ থাকে। রিজার্ভটা কেন বৃদ্ধি পাচ্ছে, বিকজ একটা সময় এটা সত্যি কথা রিমিটেন্স শাটডাউন ছিল, বাট এগেইন রিমিটেন্সের রিজার্ভের যে অপব্যবহার হয়েছে সেটাকে তো থামানো হয়েছে। আপনি আমার রিজার্ভটাকে নিয়ে আপনি বিভিন্ন এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের নামে আপনি ব্যবহার করেছেন, প্রায় $8 বিলিয়ন নাই করে দিয়েছেন। হ্যাঁ এটাকে ব্যবহার করেছেন আপনি। প্রবাসীরা যেখানে পয়সা জমা রাখে, ওয়েজার্নার ডেভেলপমেন্ট বন্ড, এটা রিনিউ বন্ধ করে দিচ্ছেন। তো ওয়েজার্নার ডেভেলপমেন্ট বন্ড শুরু হয়েছে 1981 সালে, 2021-এ এটা বন্ধ হয়েছে 20 ডিসেম্বরে। তো এই যে মাঝখানে 40টা বছর এই বন্ডটাতে মানুষ বিনিয়োগ করলো। একজন লোক যখন ক্যারিয়ারের শুরুতে ধরেন লন্ডনে গিয়েছে, টোকিও গিয়েছে, কিংবা ওমানে গিয়েছে, কাতারে গিয়েছে, সে রিটায়ারমেন্টের পরে তার টাকাটা ট্যাক্স পে করে পাঠাই দিছে, সরকার রাতারাতি একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এটা বন্ধ করে দিল। তাহলে যখন আপনি টাকাটা আনলেন এই দেশে, তখন আপনি বললেন যে এটা অটো রিনিউয়েবল, এবং এটাতে আপনি সরকার চাইলে ইন্টারেস্ট রেট আপ ডাউন করতে পারে, বাট আপনি সিলিং করে দিলেন 1 কোটি টাকার বেশি। তাহলে যে লোক আগে 5 কোটি টাকার বন্ড কিনেছে তাকে কি করলেন? তো ওই যে 40 বছরের একটা পলিসি আপনি রাতারাতি চেঞ্জ করলেন। এটাকে আমরা বারবার সরকারকে যেই দায়িত্বে থাকবো, আমরা যেহেতু নন পলিটিক্যাল, সো আমরা বারবার বলি যে যেই দায়িত্বে থাকেন এই পলিসিগুলোকে রাতারাতি চেঞ্জ করবেন না। তো নীতি সহায়তাটাকে একটি স্থায়ী করতে হবে। আমরা আসবো আবার আপনার কাছে আলোচনায়। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের এই অতিথির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আলোচনায়। আজকের আমাদের আলোচনার বিষয় রেমিটেন্স ও বাংলাদেশ। আমি আবার যেতে চাই জনাব ডক্টর ওয়াসিল বিন সাদাত আপনার কাছে। যে আলোচনাটি আমরা করছিলাম যে রেমিটেন্স যারা পাঠায় আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারছি না, আগ্রহী করে তুলতে পারছি না, তাদের বিনিয়োগের সুরক্ষা দিতে পারছি না, বিনিয়োগকে উৎসাহিত করতে পারছি না। কি করলে এই জায়গাগুলোর সমাধান করা সম্ভব? কি ওয়ে আউট আছে? ধন্যবাদ। এটার প্রথম ব্যাপারটাই হচ্ছে যে আস্থার জায়গাটা তৈরি করা, এবং এই আস্থার সংকটটা আমাদের দেশের অর্থনীতিতে এই মোমেন্টে খুবই প্রকট।
আপনি আমরা এবং শুধু তাই না, আপনি যদি আমাদের লম্বা সময় ধরে ডেটাকে ফলো করেন, দেখবেন যে আমাদের দেশের আপনার যে ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও এটা কম, প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট কম। ঠিক আছে, তো ইনভেস্টমেন্টের প্রবলেম একটা আছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও কিন্তু খুব একটা যে মানে এখন তো একদম স্তব্ধ। না, লোকাল ইনভেস্টমেন্ট হলে এফডিআই আসবে কেন? আসবে, সেটাই। এবং কেন আসতেছে না, কারণ হচ্ছে যে এখানে অস্থিরতা, এবং একজন লোক কেন এখন ইনভেস্ট করবে। এবং আরেকটা জিনিস আপনাদের এখানে বলি, ওই যে রিজার্ভের যে একটা হেলদি অবস্থা, এটার একটা বড় কারণ কিন্তু হচ্ছে কম ইম্পোর্ট হওয়া। তো অনেক সময় রিজার্ভ ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টে যে টাকাটা যায় বা যে ডলারটা যায় সেটির ফ্লোর তো নাই এখন। তো তার মানে সেই টাকাটা কিন্তু রয়ে গেছে। তো যদি আপনার ইনভেস্টমেন্টের পারপাসে যদি আপনি খরচ না করেন, তাহলে আপনি আয় করবেন কোত্থেকে? তো একটি স্থবিরতা, লং টার্ম আপনার ইনকামের জায়গাটা তো বন্ধ হচ্ছে। তো এবং এইটাই একটা, এবং আমাদের দেশে আরেকটা জিনিস দেখবেন, এটা যদি মিলাই, যে আমাদের দেশে মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে, তাদের কাছে কিন্তু যখন জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আপনি অর্থ কোথায় রাখবেন বা বিনিয়োগ কোথায় করবেন, সেভিংস কোথায় রাখবেন, আপনার সঞ্চয়পত্র ছাড়া, কারণ আমাদের শেয়ার মার্কেট কাজ করে না, আমাদের এখানে কোনো সিকিউরড অন্য কোনো ইনভেস্টমেন্টের জায়গা নেই, তো তারা কি করবে? তো এখন আসলে আমাদের দেশে এরকম ইনভেস্টমেন্টের জায়গাটা, সেই পরিবেশটা সরকার কি তৈরি করে দিতে হবে। একটা পলিটিক্যাল, আমাদের কিন্তু দেখবেন জুলাই সনদে বহু কিছু থাকলেও আমাদের কিন্তু অর্থনৈতিক জায়গাতে যে আমরা একমত, এই নীতিগুলো আমরা চেঞ্জ করব না, যেই ক্ষমতায় যাব, এগুলো নিয়ে কিন্তু কোনো কথাবার্তার জায়গা নেই। আমাদের ওই রকম একটা জাতীয় অর্থনৈতিক নীতি, আমাদের জাতীয় কূটনৈতিক নীতি, এই জিনিসগুলো থাকতে হবে। এবং তখন যেটা হবে যে ওই যে পলিসি কনসিস্টেন্সির কথা বললেন, যে হঠাৎ একটা পলিসি চেঞ্জ হয়ে যাবে না, হ্যাঁ, বা পলিসি ফেইলিউর যদি থাকে সেটাকে অ্যাড্রেস করা। তো এই জিনিসগুলো কিন্তু আপনার করার মাধ্যমেই যখন আপনি বিনিয়োগের পরিবেশটা উন্নত করতে পারবেন। বিনিয়োগ পরিবেশ এটা একটা বিশাল বড় জায়গা, এবং এটা নানা আঙ্গিক আছে। এর মধ্যে একটা বড় আরেকটা জায়গা হচ্ছে আমাদের ট্যাক্সিং সিস্টেম। তো এই জায়গাগুলোতে আপনি যখন প্রণোদনার ব্যবস্থা করতে পারবেন এবং ইনভেস্টমেন্ট যদি আসে, তখন তারা সেখান থেকে যে আপনার যে একটা ট্যাক্স রিবেট অথবা ট্যাক্স হলিডে, এই রকম জায়গাগুলা যদি আপনি করতে পারেন, এবং যেটা আমি বলেছিলাম যে এই যে এরকম যদি আপনি পলিসি দিয়ে আপনার এবং আইন দিয়ে আপনি যদি এটা তাদের টাকার সুরক্ষা এবং টাকা নিয়ে যাওয়ার নিরাপত্তা দিতে পারেন, অবশ্যই লস হলে কম নেবেন, লাভ হলে বেশি নেবেন, কিন্তু টাকাটা কনভার্টেবল করতে পারবেন। আপনি তো সেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছেন। হ্যাঁ, আমার রেমিটেন্সই তো, মানে আমি কিন্তু বলতে চাচ্ছি রেমিটেন্স কারা পাঠাচ্ছে। আমি কিন্তু সেই বা এনআরবিদের কথাই বলতেছি, যারা টাকা পাঠাচ্ছেন না, যারা ওইখানে আপনার টাকা রেখে দিচ্ছেন, হয়তো বা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এইখানে যদি আপনার এখানে বড় কোনো প্রজেক্টের একটা ব্যবস্থা করা যায়, এখানে হয়তো বা তারা ইনভেস্ট করবেন। কিন্তু সেই আস্থার সংকটের কথাই তো বললেন। সেই আস্থার জায়গাটা গভর্নমেন্টকে, মানে ব্যাপারটা হচ্ছে কি, উই আর ইন এ ট্রানজিশন। আমি মানে হোয়াট উই আর হোপিং, এই মোমেন্টে কিছু হবে না, কিন্তু একটা আমরা আশা করছি ফেব্রুয়ারিতে একটা জাতীয় নির্বাচন হবে, তারপরে নতুন একটি সরকার আসবে, তারা কিন্তু এই অর্থনৈতিক এই চ্যালেঞ্জগুলোকে উত্তরাধিকার সূত্রে কিন্তু বহন করে নিয়ে যাবে। তো তাদেরকে কিন্তু ওই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে, এবং এই অর্থনীতির চাকাকে আবার পুনরায় ঘোরানোর জন্য কিছু আপনার স্ট্রাকচারাল চেঞ্জেস দরকার, এই রিফর্ম দরকার, যেটাকে আমরা রিফর্ম বলি আর কি। যেমন বাংলাদেশ ব্যাংকের কিন্তু অনেক কিছু জায়গায় রিফর্ম হয়েছে, এখন এগুলোকে ধরে রাখতে হবে অন্যান্য জায়গাগুলোতেও, কারণ অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে আপনার পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া কোনোভাবেই আপনার সফলতার জায়গা আসবে না। এখানে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে রিইন্টিগ্রেশন পলিসি। মানে আমাদের দেশের যেই শ্রমিকরা বিদেশে যাচ্ছে, তারা যখন চলে ওই দেশ থেকে যখন দেশে ফেরত আসতেছেন, তখন কিন্তু তাদেরকে এই আমাদের ইকোনমিতে আবার পুনঃ একত্রীকরণ যেটা বলে, তার জন্য 2025 একটি নীতি হয়েছে, যেটা আমাদের রোবাস্ট নীতি, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসকে রিফ্লেক্ট করছে, রাইট বেসড, এবং অলসো এখানে আপনার জেন্ডার সেন্সিটিভিটির জায়গাও আছে। কিন্তু আপনি যদি এনফোর্সমেন্ট এবং ইমপ্লিমেন্টেশনের জায়গায় দেখেন, আপনি দেখবেন যে আমরা ভীষণভাবে পিছিয়ে আছি। ইনস্টিটিউশনাল ঘাটতি, ডেটার ঘাটতি, এবং ডেটার আপনার যেটাকে আমরা বলি ইন্টারটেম্পোরেবিলিটি, সেটা নাই। তারপরে হচ্ছে আপনার লোকাল লেভেলের আপনার যে মানে
লোকাল লেভেলের ক্যাপাসিটি যে ইনস্টিটিউটগুলো আছে তাদের, আমাদের ব্যাংকিং সিস্টেমগুলো নট দ্যাট মাচ রেসপন্সিভ টু দ্য রিকোয়ারমেন্ট অফ আওয়ার দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স। তো এই জিনিসগুলোকে আপনার সামগ্রিকভাবে অ্যাড্রেস করা, ব্যাংকিং, উনি যেমন আহরণের জায়গায় বলেছিলেন, আহরণের জায়গায় ব্যাংকে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসা যেটা আপনার লুক্রেটিভ টু দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স, এবং সেটার প্রপার আপনার অ্যাডভার্টাইজমেন্ট এবং ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে আপনি উৎসাহিত করার মাধ্যমে কিন্তু আমরা রেমিটেন্স। ধন্যবাদ, ধন্যবাদ জনাব ডক্টর ওয়াসিল বিন সাদাত আপনাকে। আমি আলোচনা শেষ করব কাজী সারওয়ার হাবিব আপনাকে দিয়ে। আপনি বাস্তবায়নের কথা, ডিস্ট্রিবিউশনের কথা বলছিলেন, সেই ডিস্ট্রিবিউশনটা কিভাবে সম্ভব এবং এই ডিস্ট্রিবিউশনটার কোন ওয়েতে, এই যে সামনে একটি নির্বাচন, সেই রাজনৈতিক দলগুলোর কাছে আপনি একজন এনআরভিস, রেমিটেন্স আর্নার এবং ইনভেস্টর হিসেবে আপনি কি প্রত্যাশা করেন এবং সেখান থেকে আমাদের এই যে মানি লন্ডারিং যেটা হচ্ছে সেটিকে বন্ধে বা কি চাইছেন? ধন্যবাদ। আমি একটু স্পেসিফিক সময় যেতে অল্প কিছু স্পেসিফিক জায়গায় কথা বলি। প্রথমত যদি আমরা আহরণ নিয়ে কথা বলি, আজকে ডিস্ট্রিবিউশন বলি, একটা সময় যখন দেশে ইন্টারনেট ছিল না তখন আমার প্রত্যন্ত অঞ্চলে ইনফরমেশন পাঠাতে অনেক সময় লাগতো। আর আজকে ইন্টারনেটের যুগে আমার মনে হয় ইনফরমেশন ঠিকমতো পৌঁছে যাচ্ছে। আমাদের ব্যাংকিং সেক্টরে প্রত্যন্ত অঞ্চলে যে ব্যাংকগুলো আছে, আমি বলছি না যে যদি আমাদের আজকে 60টা ব্যাংক থেকে থাকে, তাদের যদি কয়েকশো কিংবা হাজার ব্রাঞ্চ থেকে থাকে সবাই মিলে, তো প্রত্যেকটা জায়গায় যদি একটা অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা যায় যে একটা টাকা পৌঁছাচ্ছে ঠিকই, সেন্ট্রাল ব্যাংকে আজকে আসলো, আসার পরে ও তার লোকাল অফিসে চলে যায়, যেটা প্রিন্সিপাল ব্রাঞ্চ থেকে তার ব্রাঞ্চকে ইনফর্ম করা হয়, এবং এটা টোটাল প্রক্রিয়াটার মাধ্যমে আজকে আমার মনে হয় না যে হাফ অ্যান আওয়ারের বেশি লাগার কথা। এবং এই টাকাটা তার আজকে আমার অ্যাকাউন্টে যখন টাকা জমা হয় এটা আমার মেসেজ চলে আসার কথা, যেটা আমি দেখি যে আমরা যদি রাত্রেবেলা রিমিটেন্স পাঠাই আমরা সকালে খবরটা পেয়ে যাই। তো এই জিনিসটাকে প্র্যাকটিস করা হচ্ছে না। আহরণ যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যখন কোনো অকারেন্স ঘটে কিংবা এমনও হয় যে 15 দিনেও টাকা পায় নাই, 7 দিনেও টাকা পায় নাই, 3 দিনেও টাকা পায় না, এই নিউজগুলো প্রবাসীদেরকে নিরুৎসাহিত করে, ভুল বার্তা যায়। তো প্রথমে আমি মিডিয়াকে রিকোয়েস্ট করব যে আমাদের এই তথ্যগুলোকে যদি কোনো অকারেন্স ঘটেও থাকে সেটার জন্য বিচার হয়েছে, প্রবাসীরা দেখতে চায়। ভুল হতেই পারে, আমরা তো মানুষ, তাই না? ভুল হতেই পারে এবং এটার একটা প্রপার জাজমেন্ট হয়। আমি সেন্ট্রাল ব্যাংকে কয়েকদিন আগে দেখা করি, একটা দুর্নীতি আর একটা ইন্টেনশনাল আর একটা আনইনটেনশনাল। মানে প্রথম হয় কি যে আমাদের ব্যাংকিং সেক্টরের ম্যানেজারদের একটা বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় টাকাটা এনে অ্যাকাউন্টে কিছুদিন রাখা, কিংবা যদি মাসের শেষে হয়, এটা আমাদের সাথেও কয়েকবার হয়েছে, আমি দ্য ভিকটিম ফর দিস, স্যার 30 তারিখে টাকা উঠান না, এটা 1 তারিখে উঠান কিংবা 2 তারিখে উঠান, সেটি আপনাকে জানাতে হবে। বাট কিন্তু যেই লোকের যার মেয়ের বিয়ে দিতে হবে, যার একটা বাচ্চার অসুস্থ চিকিৎসা করতে হবে, ওয়াইফের, তার কাছে টাকা তো ইন এ মিনিটে দরকার। তো ওই জায়গাটাতে প্রবাসীরা খুব নিরুৎসাহিত হয়। আচ্ছা ব্যাংকে গেলে তো 7 দিন 10 দিন লেগেই যাবে, তো আমি এটা কেন করব? তো আমার প্রধান কাজ করি, আমি যারা রাজনৈতিক দল এবং সেন্ট্রাল ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় একটা আমরা খুব করজোরে অনুরোধ করতে চাই, প্লিজ টাকাটাকে মানে অন্তত একদিনের মধ্যে যখন টাকাটা রিমিটেন্স হয়, আজকে যেটা আমরা এটা প্র্যাকটিস করি বারবার, আমরা এটা জানি যে এটা বাংলাদেশে টাকাটা অন্তত যদি আপনি আজকে সকালে পাঠিয়ে দেন ওই দেশ থেকে, অন্তত আজকে বিকালের মধ্যে আমরা পেয়ে যাই, অন্তত বাংলাদেশ ব্যাংক এটা খবরটা পেয়ে যায়। তো ওই জায়গাটাকে যদি আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি, 1, 2 হচ্ছে আমাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় এটাকে যেন তুলে ধরা হয় এবং এটা একটা সমাধান হয়েছে, এটা প্রবাসীরা দেখতে চায়, গোপন না করা হয়। 3, প্রবাসীরা যখন দেশে কোনো টাকা জমায়, আমরা ইদানিং মিডিয়াতে দেখবেন যে কয়েকদিন আগে সিলেটের একটা ঘটনা ছিল এরকম, যে ব্যাংকে জমা হয়েছে, সে ব্যাংকে তার টাকা ম্যানেজার উঠে নিয়ে চলে গেছে। তো এই ঘটনাগুলো ব্যাপক মাত্রায় প্রবাসীদের মধ্যে ভয়ের তৈরি করে, যে স্যার যেটা বলছিলেন যে কেন আমাদের এই রিমিটেন্স ইনভেস্টমেন্টটা আসে না, আমি রেখে চলে গেলাম, আমি ভাবলাম যে আমার বিনিয়োগটা তো 5 বছর নিরাপদ আছে, কিন্তু আমি এসে দেখি 10 বছর পরে দেখি আমার কোনো টাকা নাই। তো এই ঘটনাগুলো যখন হয়েছে তখন উনি ওনার নির্দিষ্ট ব্যাংকে গিয়েছেন, ব্যাংকের অথরিটি এটাকে ওন করেন নাই, বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন, তারাও এটাকে হয়তো দেখেছেন, এটা অল্প সময়ের মধ্যে স্প্রেড হয়েছে এবং এতবার এটা ভাইরাল হয়েছে। একটা ভালো কাজ হয়তো হয় না, বাট খারাপ কাজটা ভাইরাল হয়েছে। এই জিনিসগুলো যেন তুলে ধরা হয় এবং আপনাদের কাছে একটা আকুল আবেদন করতে চাই, যেটা আমাদের, যে এই ধরনের ঘটনাগুলোকে তুলে ধরেন এবং এটা একটা সমাধানের দিকে যান। আমি ধন্যবাদ আপনাকে। আমি ওই পয়েন্টটাতে একটু আসতে চাই, যে নির্বাচন সামনে বলা হচ্ছে, সেই নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো অংশ নেবে, তাদের কাছে আপনাদের যারা এনআরভিস, তাদের প্রত্যাশার জায়গাটা কি চাইছেন আপনারা? ভেরি সিম্পল, আমরা প্রবাসীরা রিমিটেন্স যোদ্ধা, আমরা দেশের অর্থনীতি রক্ষায় কাজ করছি,
আপনারা দেশ রক্ষায় কাজ করছেন, দেশ ব্যবস্থাপনা করছেন। আমরা দেশে অনবরত রেমিটেন্স পাঠাতে চাই। আমাদের পরিবারকে আপনারা সুরক্ষা দেন, আমাদের বিজনেসকে আপনারা সুরক্ষা দেন, আমাদের স্পেসিফিক পরামর্শ কি, তাদের ইস্তেহারে কি চাইছেন? আমাদের ইস্তেহারে চাচ্ছি প্রবাসীদের যে বিনিয়োগটা দেশে হয় এটা যেন একটা পলিসি আকারে ধরে রাখা হয়, এবং প্রবাসীদের সাথে কথা বলে তাদের যে মানে প্রতিটা হয় কি সময়ের সাথে সাথে ডিমান্ডটাও চেঞ্জ হয়। আপনি 30 বছর আগের পলিসি দিয়ে বর্তমানকে কভার আপ করতে পারবেন না। একদম স্পেসিফিক বললে সরকার যে পলিসিটা করে প্রবাসী রিমিটেন্স বাড়ানোর জন্য, এটা যেন প্রবাসীদের সাথে ডায়ালগ অ্যান্ড সারা একটু মাধ্যমে পলিসিটা ঠিক করা হয়। এবং বারবার বলছি, আমরা যদি সবকিছু আপনি বাদ দেন, যদি আমাকে এক কথায় বলতে বলেন, আমরা প্রবাসীদের এদেশের নিরাপত্তা চাই, এয়ারপোর্টের সুষ্ঠু ব্যবস্থাপনা চাই, এবং আমাদের দেশে যা আমরা যে রেমিটেন্সটা পাঠাচ্ছি যদি এটাতে কোনো সমস্যা হয় অন্তত গভর্নমেন্টের একটা মনিটরিং সেল আমরা চাই, যেখানে কমপ্লেনটা দিলে এটাকে ওভারনাইট সমাধান করা হবে। ধন্যবাদ জনাব কাজী সারওয়ার হাবিব এবং ডক্টর ওয়াসেল বিন সাদাত আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এইখানটাতে। তার আগে আমি সুলতান মাহমুদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আর জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।